দক্ষিণের জনপদ সাতক্ষীরা জেলার শ্যামনগর বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা। ভৌগোলিকভাবে বাংলাদেশের সর্বদক্ষিণ পশ্চিমে শ্যামনগরের অবস্থান। সমৃদ্ধশালী মাটিতে নদীমাতৃক বাংলাদেশের গর্ব, দক্ষিণের নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি, সুন্দরবনের কোণ ঘেঁষা শ্যামনগরের সৃষ্টি ব্রিটিশ আমলে। কথিত আছে, রাজা প্রতাপাদিত্যের পুত্র উদয়াদিত্য তার রাজধানী মুঘল সৈন্যদের আক্রমণ থেকে রক্ষায় মাটির দীর্ঘ গড় নির্মাণ করেছিলেন। নামকরণ করেছিলেন শ্যামনগর। শ্যামনগরের উত্তরে কালীগঞ্জ, দক্ষিণে বনভূমির সুন্দরবন, পূর্বে আশাশুনি ও খুলনার কয়রা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ২৪ পরগনা জেলার অবস্থান। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৯ নং সেক্টর কমান্ডার এম এ জলিলের নেতৃত্বে এ অঞ্চলে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখ যুদ্ধে ১১ জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন। স্বাধীনতার পূর্ব মুহূর্তে বীর মুক্তিযোদ্ধাদের আক্রমণে গানবোট ধ্বংস হবার পর পাক বাহিনী পালিয়ে যেতে বাধ্য হয়। বদলে যাওয়া বাংলাদেশের ধারাবাহিক তথ্যচিত্রে এবার আমরা জানব সাতক্ষীরার ঐতিহ্যবাহী জনপদ শ্যামনগরের বদলে যাওয়া মানুষ ও তাঁদের জীবনচিত্র। উপকূল সীমান্তে ভৌগোলিক অবস্থানের কারণে এ অঞ্চলের ছিন্নমূল জনগোষ্ঠীর দুর্ভোগ দৃশ্যমান। নদী ভাঙন কিংবা প্রাকৃতিক দুর্যোগে বসতভিটা হারানো অসহায় মানুষগুলোর পুনর্বাসনে বাংলাদেশ সরকারের আশ্রয়ণ উদ্যোগে ঘুরে দাঁড়িয়েছে গোটা সমাজ ব্যবস্থা। ঘর না থাকাকালীন আমাদের বাসা ভাড়া চলে যেত। আমাদের দিনে যে আর্থিকটা পাইতাম তাতে করে আমাদের সংসারটা খুব অনাটানে দুর্দশায় কাটতো আর কি। এখন ঘরটা পাওয়ার থেকে সেই আর্থিকটা দিয়ে আমরা বাচ্চা কাচ্চার লেখাপড়া বা আমাদের অন্য অন্য জিনিসপত্রগুলো সেই টাকাটা দিয়ে আমরা একটু স্বচ্ছ আছি ঘরটা পাওয়ার থেকে। এবং আমাদের জীবনে আমার কোনো অর্থ এবং ঘর পাওয়ার মতো কেনার মতো আমাদের টাকা নাই, জীবনে করতেও পারতাম না। সারা জীবনে হয়তো ঘর ভাড়ায় বা ফুটপাতে থাকতে হতো আমাদের। এখন এই বাসস্থানটা পাওয়ার থেকে আমরা খুব উপকৃত এবং আমাকে একটা স্থান পাইছি, এখানে উপকার হয়েছে আমাদের। সারা জীবন একটা বাচ্চা কাচ্চা নিয়ে ভালোভাবে বসবাস করতে পারবো এবং থাকতে পারবো। শ্যামপুর সদর ইউনিয়নের ইসমাইলপুর গ্রাম। এখানে অন্যদের মতো স্থায়ী আর নিরাপদ আশ্রয় পেয়েছেন মোক্তার হোসেন কয়াল আর বিলকিস দম্পতি। তাদের পরিবারে আছে 2টি শিশু সন্তান। মোক্তারের বাবার দ্বিতীয় বিয়ের কারণে ভাগের সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছেন। স্থায়ী কোনো ঠিকানা না থাকায় বছরের পর বছর এই অঞ্চলের বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় বসবাস করতে হয়েছে। উপার্জনের একটি বড় অংশই বাসা ভাড়ায় চলে যেত। অবশিষ্ট হাতের সম্বল দিয়ে চলত সংসার খরচ আর সন্তানদের মানুষ করার আয়োজন। অন্য সংস্থান কিংবা নিত্য প্রয়োজন মিটিয়ে বাড়তি সঞ্চয়ের সুযোগ না থাকায় ভাড়া বাসাই ছিল বসবাসের একমাত্র অবলম্বন। নিজস্ব ঠিকানা নির্মাণের স্বপ্ন সেখানেই আটকে থাকত। প্রধানমন্ত্রীর উপহার বদলে দিয়েছে মোক্তারের জীবনযাপন। দিনগুলো থাকতাম। আমাদের টিনের ঘর ছিল। বর্ষা বাদল হলে পানি পড়তো, ঝড় হলে গাছ টাছ পড়তো। রাস্তার কানে ঘর বাড়ি ছিল। সারা রাত এরকম বসে থাকতে হয়েছে, আশ্রয় কেন্দ্রে যাইতে হয়েছে। আগে বর্ষা হলে মাইকে বললে আমরা আশ্রয় কেন্দ্রে সবাই ঝাঁসের চলে যেতাম। আর আগে আমাদের জায়গা কম ছিল। আমার স্ত্রী কাজকাম কম, মেশিনি কাজকাম জানতো, তবু কাজকাম করার বসায় কোনো কাজকামের জায়গা ছিল না। আল্লাহর কাছে তার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করে বাঁচায় রাখে। কারণ আমাদের বাপ মা আমাদের জন্ম দিয়েছে, তারা আমাদের একটা জায়গা আমাদের নামে দিতে পারেনি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই থাকার জন্য সুব্যবস্থা করে দিয়েছে এবং আমাদের নামে 2 শতক জায়গা দিয়েছে। তার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং ভালোভাবে রাখে। আর সে যেন এভাবে আমাদের দেখাশোনা করতে পারে, দায়িত্ব নিয়ে
থাকতে পারে, এটাই আমরা কামনা করি। গরিব দুঃখী মানুষ এই ঘর পাইছে, আমাদের এরকম কোনো সরকার আমাদের দেয়নি, আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পাইছি। মারুফা বেগমকে নিয়ে রমজান আলীর 7 বছরের সংসার জীবন। স্থানীয় একটি মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানে বছর 4 সময় ধরে কাজ করছেন রমজান। উপার্জন দিনমজুরের মতোই সামান্য। রমজানের বাবাও পেশায় দিনমজুর ছিলেন। শৈশব থেকেই পরিবারের আর্থিক দৈন্যতা দেখে বড় হয়েছেন। মাধ্যমিকের আগেই নিত্য অভাবের কারণে পড়ালেখা ছেড়ে বাবার দুরবস্থার কাণ্ডারি হয়েছেন। বাবার দিনমজুরির পাশাপাশি বাড়তি উপার্জনের আশায় মাছ বেচাকেনার ব্যবসায় যুক্ত হয়েছিলেন রমজান। বিয়ের পর সংসারের বাড়তি দায়িত্ব সেই দৈন্যতায় কিছুটা বাড়তি বোঝার মতোই কাঁধে তুলে নেন অসহায় মানুষটি। প্রতিনিয়ত দৈনন্দিন খরচের লাগাম টানতে না পেরে মাঝে মধ্যেই থমকে যেত এই পরিবারের সময়টা। রাস্তার পাশে ছোট্ট কুঁড়ে ঘরে একসাথে বসবাসও ছিল নিদারুণ দুর্ভোগের। রমজানের এই অসহায় জীবনযাপনের পথ পরিবর্তন করে দিয়েছে কষ্টই ছিলাম। পানি উঠতো, ঘরে মেজে কাঁচা ছিল, মানে নাড়া দিয়ে সামনে ছিল, বর্ষায় উঠতো থপথপ করে, মানে কাইসো মাটি উঠাতো, খুব কষ্টকর হয়ে যেত। আমাদের চোখে পানি আসতো দেখি। এইখানে এসেছিলাম, গর্তর ভিতরে মাটি উঠাইয়ে ঘর বাড়ি করছিলাম, নাড়ার ঘর দিয়ে ছাওয়া ছিল। একদিন দাদা আইছিল আমাদের দেখতে, এসে বলছে এখানে কি জায়গা? আমি বলছি এখানে খাদ জায়গা। তবে তো খাদ জায়গায় আমাদের সরকার থেকে ঘর দিবে। আমি বলছি নামটাম লিখে নিয়ে, মোবাইল নাম্বারটা আমার লিখে নিয়ে, কিছুদিন পরে এসে দাদা ছবি টবি দিয়ে ঘরটা দিয়েছিল আমাদের। আমরা তার জন্য দোয়া করি এবং তার ধন্যবাদ। জহুরুল ইসলামের সংসারে পা রাখার পর থেকেই বহুমুখী অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হয়েছেন খায়রুন বেগম। অভাবের সংসারে নিত্য খুনসুটি আর টানাটানিতে পার করেছেন প্রতিটি দিন। পড়ালেখার সুযোগটা মাধ্যমিকের আগেই শেষ হয়ে গিয়েছিল। শিক্ষার প্রতি প্রবল ঝোঁক আর অনুরাগ থেকেই সন্তানদের যত্ন নিতে ভুল করেন না প্রতিকূল পরিস্থিতিতেও। খায়রুনের পৈতৃক কিংবা শ্বশুর বাড়িতে নিজস্ব সম্পত্তি নেই। জীবনের চলার পথের প্রতিটি বাঁকেই নানান সংকট পার করেছেন মনের জোরে। কারো সহযোগিতা পেয়েও যখন মেলেনি, তখন নিজেই নিজের ভাগ্য গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। অন্যের পতিত জমিতে ঘর বানিয়ে বসবাসের দীর্ঘ যাত্রায় বহুবার উচ্ছেদের মুখোমুখি হয়েছেন। বারবার ঘর ছেড়ে রাস্তায় মেনে নিয়েছেন ঠিকানা। একসময় আশ্রয় পেয়েছিলেন সরকারি খাস জমিতে। সংসারের 14 বছরেই নানান প্রতিবন্ধকতায় সেই অস্থায়ী নিবাসেই কাটিয়ে দিয়েছেন খায়রুন। অসহায় এই পরিবারটির হাতে পৌঁছে গেছে প্রধানমন্ত্রীর উপর। গত সব পুকুর ছিল, এবার এই জায়গায় একটু সময়টা পোতা মতন ছিল, থাকলে ওখানে কান্ডা গোল পাতাতে কুড়ে ঘর কঞ্চি দিয়ে বেড়া দেয়, ওই ঘরে থাকতাম। থাকার পরে জন খেটে এই জনের টাকা দিয়ে এখানে একটা পুকুর পুড়িয়ে, তাই এই ঘরখানটা আমি বাঁধিয়েছি খুব কষ্ট করে। আমার ঘর ছিল না, আমার স্বামীও বেঁধে দেয়নি, স্বামী আর যাই বিয়ে করে সেখানে ভালো দেখে। তাই আমি এই বাচ্চা দুটো নিয়ে এই জায়গায় কান্দি কানতে এসে তো এই জায়গায় ঝড় বৃষ্টি হয়তো এই ঘর ভেঙে গেল না ঝড়ে, আমার এই ঘর ভেঙে গেল ওইভাবে ওই ভাঙা চুরোটা নিয়ে দিয়ে ও কাপড় চোপড়টা নিয়ে দিত, ওই ঘরে খুব কষ্ট করে বাস করতাম। সে কষ্টের কোনো মা বাপ ছিল না আমার,
প্রধানমন্ত্রী হাসিনা আপা আমার এখানে ঘর দিয়েছিল। শেখ হাসিনার জন্য আমি খুব দোয়া করি, নামাজ পড়তে গিয়ে 5 ওয়াক্ত নামাজে, যে আপা আমার ঘর দিয়েছিল, আমি খুব উপকার পাইছি। আবার আল্লাহ ভালো জানে এরম দেওয়া তৌফিক আবার দেয়, যেন আবার সবাই এরম দান করতে পারে, আপা যেন এর চেয়ে বড় হতে পারে, মানুষের সেবা করতে পারে। ঐতিহ্যবাহী এই জনপদেই বেড়ে উঠেছেন ভূমিহীন রিজিয়া খানম। স্বল্প পুঁজির ভাঙাড়ি ব্যবসায়ী আব্দুল সালাম তার স্বামী। গ্রামের পাড়া মহল্লার হাটে বাজারে ঘুরে ঘুরে বেড়ান। প্লাস্টিক সামগ্রী, অকেজো লোহালক্কর বা অপ্রয়োজনীয় কাঁচের জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করেন। দিনে শ্রম, দিনেই উপার্জন। যেদিন কাজ নেই সেদিন রোজগারও বন্ধ। এই দম্পতির সংসার জীবনের 25 বছরই এমন নিত্য অভাবের মধ্য দিয়েই কেটে গেল। 3 সন্তানের মধ্যে বড় মেয়ে নাজমাকে বিয়ে দিয়েছেন, আর ছোট মেয়ে সাবিনা 7ম শ্রেণীর শিক্ষার্থী। ছেলেটাও প্রাথমিকের পাঠ শেষ করেছে। সম্ভাবনাময় এই প্রজন্মের নিজস্ব কোনো ঠিকানা নেই। পরগাছার মতো জীবনযাপনে অভ্যস্ত এই পরিবারটি প্রায় 15 বছর কাটিয়েছে সরকারি খাস জমিতে নির্মিত কুঁড়ে ঘরে। উচ্ছেদ, প্রাকৃতিক দুর্যোগ এবং অভাবের সঙ্গে লড়াই করা রিজিয়া খানমের অন্ধকার সময়টা অতিবাহিত হয়েছে। 2 শতক জমির এই বিশাল আঙিনায় অবাধ বিচরণে স্পষ্ট হয় এখন ভূমিহীন ভাসমান এই পরিবারটি সুখে আছে। এই জনপদেরই ছিন্নমূল পরিবারের একজন জেসমিন আক্তার। অসহায় মানুষের কাতারে থাকা ভূমিহীনের মতো জেসমিনেরও স্থায়ী পুনর্বাসন হয়েছে এই আশ্রয়ণ প্রকল্পে। আমি আগে ভাড়া বাড়িতে থাকতাম, অনেক কষ্ট জীবনযাপন কাটাইছি। তারপরে এখানে এসে আপনার একটা কুঁড়ে ঘর ছিল, কুঁড়ে ঘরে বাস করছি, পানি পড়ছে, বাচ্চা কাচ্চা নিয়ে আশ্রয় কেন্দ্রে গেছি। তারপর বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সময় রাত্রি বসে থাকছি। বাচ্চা কাচ্চাদের ভালোভাবে মানুষ করতে পারিনি, তাদের পোশাক দিতে পারিনি। তারা অনেক আবদার করছে, তাদের সাথে তাদের পূরণ করতে পারিনি। এভাবে আমার জীবন কাটছে। এবার এখন প্রধানমন্ত্রী আমার এখন 2 শতক জায়গা দিছে, দলিল দিছে, ঘর দিছে। আমি গর্ব করে বলতে পারি যে আমি 2 শতক জায়গার উপরে আমার নিজের ঘরে আমি বাস করি। প্রধানমন্ত্রী আমাদের তো ঘর দিছে, পানি দিছে, পানির ট্যাঙ্কি দিছে, কল দিছে, অনেক ভালো। তার জন্যই দোয়া করি যেন সে ভালো থাকে, তাকে ধন্যবাদ জানাই। সংসার জীবন শুরুর আগে থেকেই দিন চুক্তিতে শ্রমিকের কাজ করতেন জেসমিনের স্বামী মিরাজ হোসেন। পছন্দ অপছন্দ কিংবা শারীরিক সুস্থতা অসুস্থতা বিবেচনায় না রেখে জীবিকার প্রয়োজনেই নিরলস পরিশ্রম করেছেন। বাড়তি উপার্জনের আশায় করেছেন বাড়তি পরিশ্রমও। মিরাজের সঙ্গে জেসমিনের সংসার জীবন প্রায় 1 যুগের। মিম আর মেহজাবিন নামের 2 কন্যা সন্তানই এই পরিবারে হাসি, আনন্দ আর সুখ দুঃখের একমাত্র অংশীদার। সামান্য রোজগারে বাসা ভাড়া দিয়ে বসবাসের সামর্থ্য ছিল না মিরাজের। তবু স্ত্রী সন্তানদের নিরাপদ জীবনের প্রয়োজনেই বাড়তি পরিশ্রম করে বাসা ভাড়া দিতে হয়েছে। বাসা ভাড়ার বিকল্প খুঁজতে একসময় স্থানীয় সরকারি খাস জমিতে একটা অস্থায়ী কুঁড়ে ঘর নির্মাণ করেছিলেন। সেখানেই বসবাস করেছেন 10 বছর। প্রত্যেকটি পরিবারেরই নিজস্ব ঠিকানার প্রয়োজন। অন্তত নতুন প্রজন্মকে নিজস্ব পরিচয়ে বড় হবার সুযোগ প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদ্যোগ আশ্রয় বিয়ে দিয়েছিল, সেখানে 3 বছর ছিলাম। থাকার পরে স্বামী সমস্যা হয়েছিল, মদ গাঁজা টাজা খাইতো, আমার রাখিনি, চলে আসছিলাম। আসার পরে আব্বুদের এখানে আসার পরে ডিভোর্স হয়েছিল। হওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম, তারপর থেকে বুঝতে পারলাম যে বাপের বাড়ি থাকা অনেক কষ্ট। নিজস্ব ঘর না থাকলে সর্বপ্রথম সমস্যা হয় রাত্রে থাকার।
আর বিশেষ কথা বলতে গেলে যখন স্বামী ডিভোর্স দেয় তখন একটা মেয়ে মানুষ একা থাকা অনেক কষ্টকর, অনেক দিক থেকে অনেক কথাবার্তা আসে, অনেক সমস্যা হয়। সেই ক্ষেত্রে রাত্রে থাকা অনেক সমস্যা হয়ে দাঁড়ায় আর কি। সেই ক্ষেত্রে একটা ভালো ঘর পাওয়া খুব একটা জরুরি আর কি। এই জন্য এই ঘরটা পাওয়ার পরে আমি খুব খুশি আর কি। মানে যেমনই থাকি না কেন রাত্রে নিশ্চিন্তে একটু ঘুমাতে তো পারি, এই থেকে আমি ভীষণ খুশি। সে অনেক ভালো থাকে। আমাদের এই ঘরটা দিয়ে যে উপকারটা করছে সেই ক্ষেত্রে অনেক বেশি দোয়া করি আর কি। বিয়ের পর সুখী জীবনের স্বপ্ন ছিল এই জনপদের সন্তান রাফিজা খাতুনের, কিন্তু সেই স্বপ্ন ভেঙে গিয়েছিল এক আচমকা ঝড়ে। সম্পর্কের টানাপোড়েনে বিবাহ বিচ্ছেদের সেই ঝড়ই ছিল রাফিজার জীবনের অভিশাপ। একলা পথিক মায়ের কোলেই ফিরে যেতে হয়েছিল। উচ্চ মাধ্যমিক পাশ করে লেখাপড়া চালিয়ে যাবার একটা স্বপ্ন ছিল রাফিজার। নিজের পায়ে দাঁড়াতে একটা সেলাই মেশিনও কিনেছেন। দর্জির কাজ করেই নিজের খরচ বহন করেন। একমাত্র অভিভাবক রাফিজার বাবাও দ্বিতীয় বিয়ে করেছেন। দায় কিংবা দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় কেটেছে রাফিজার জীবন। কোথাও কোনো আশ্রয় মেলেনি, কেউ বাড়িয়ে দেয়নি সহযোগিতার হাত। দিশেহারা সেই অস্থির সময়টাতেই রাফিজার মাথার উপর জেলার জন্য ভূমিহীন এবং গৃহহীনের যে কার্যক্রমটা এটি আরও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে যে শ্যামনগর উপজেলাটি একেবারে উপকূলবর্তী উপজেলা এবং এখানে মানুষজনের এই ঘরের অভাবে তারা কিন্তু দুর্যোগের সময় কিন্তু তারা খুবই কষ্ট পেত। এখন এই যে 549টি পরিবারের সাথে সাথে তার পার্শ্ববর্তী লোকজনও কিন্তু এসে যাদের ঘরের অবস্থা নাজুক এই ঘরে দুর্যোগের সময় স্থান নেয় এবং তারা কিন্তু দুর্যোগ থেকে নিরাপদ থাকে। তো এটা শ্যামনগর উপজেলার জন্য একটা বড় পাওনা। আমরা আশা করছি যে এই প্রকল্পের সাথে থেকে আমাদের পুরো ক্যারিয়ারেই আমরা সারা জীবনই বলতে পারবো যে এই প্রকল্পের সাথে আমরা অন্তর্ভুক্ত হতে পেরেছিলাম এবং আমাদের সময়ে এটা সম্পাদন করতে পেরেছি। এটা আমাদের চাকরি জীবনের একটা বড় পাওনা। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আর আমাদের শ্যামনগর উপজেলাতে আরও একটা সুযোগ হলো যে এই প্রত্যেকটা পরিবারের কিন্তু এখানে খাবার পানির সংকট থাকার কারণে সরকার কর্তৃক আমাদের যে পানির ট্যাঙ্ক সেটাও প্রদান করা হয়েছে। এটাও একটা খুবই ভালো উদ্যোগ, যার কারণে মানুষজন কিন্তু খাবার পানির যে সংকট থেকেও দূরে থাকছে। আর সবচেয়ে বড় কথা হলো এই পরিবারগুলো দুস্থ এবং অসহায়ের কারণে তারা দেখা যাচ্ছে যে সামাজিকভাবে তাদের কিন্তু যে পরিচয় বা সামাজিকভাবে যে গ্রহণযোগ্যতা সেটা কম ছিল আগে। সেসব পরিবার এখন কিন্তু সামাজিকভাবে তাদের জমি এবং গৃহহীন থেকে একটা সমাজের মূল স্রোতধারায় আসতে পারছে। তাদের ফ্যামিলি বাচ্চা কাচ্চাকে কিন্তু তারা পড়াশোনা করাচ্ছে এবং তাদের স্বামী সন্তান নিয়ে একটা ভালো একটা পরিবেশে বেড়ে উঠছে। অসচ্ছল আর অসহায় পরিবারগুলো সব হারানোর শোক ভুলে নতুন করে সাজিয়ে তুলছে জীবন। আধুনিক এই জীবনযাপন ব্যবস্থায় একটি মানুষও পিছিয়ে থাকবে না, একটি মানুষও ভূমিহীন গৃহহীন থাকবে না। আগামী পর্বে আপনারা দেখবেন সাতক্ষীরা জেলার তালা উপজেলার বদলে যাওয়া মানুষদের জীবনযাপন কথা। তা ওইতে বাংলাদেশে আসলাম। বাংলাদেশে আসি ওই সেই কষ্ট, গুড়ার টাকা পয়সা নিয়ে এলাম, মাসি মেরি দেরি দেশে দিলি ওই নিজেকে গতরে ফারে খাটি খাই, জোগাড় করতে পারলি খাই, না পারলি না খাই। এবার স্বামী নেই, বাপ নেই, কেউ নেই দুনি পারে। এবার আমাকে তো কেউ সাহায্য করবে না।